হাওয়া বইছে দেশ জুড়ে। এরই মধ্যে ঘোষণা হয়েছে তফসিল। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে। এমনই এক চমৎকার অগ্রহায়ণের দুপুরে আমরা চলে এসেছি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। আমরা কথা বলবো ভোটারদের সাথে, শুনবো তাদের প্রত্যাশার কথা বলবো প্রার্থীদের সাথে, শুনবো তাদের প্রতিশ্রুতির কথা। দর্শক, নির্বাচনকে সামনে রেখে চ্যানেল 24 এর নতুন আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বিন শফিক। আমরা আছি এই মুহূর্তে পঞ্চগড় 1 আসনে, কিন্তু আমার সাথে যারা অতিথি হিসেবে আছেন তারা পঞ্চগড়ের 2টি সংসদীয় আসনের প্রতিনিধিরা এখানে আছেন। আমার বামে আছেন ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি সদস্য সচিব এবং পল্লী উন্নয়ন সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সংসদ। মধ্যে আছেন অধ্যাপক ইকবাল হোসেন, জেলা জামায়াতের আমির এবং এনসিপির হয়ে পঞ্চগড় 2 আসনে যিনি নির্বাচনে অংশ নেবেন শিশির আসাদ আছেন সর্ববামে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে, এবং আছেন বিভিন্ন জায়গা থেকে আসা ভোটাররা। আমরা কথা বলবো এবং কথা শুনবো আমাদের যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, জনপ্রতিনিধি হিসেবে যারা সামনের দিনে আপনাদের সেবা করবেন। আপনাদের কথাও নিশ্চয়ই তাদের কাছে থাকবে। আমি সর্বপ্রথমে এই জেলার আসলে মূল যেসব দাবি দেওয়া আছে, অর্থাৎ এই জেলার মূল যেসব ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই হোসেন রায়হানের সাথে। হোসেন রায়হান হচ্ছে আমাদের পঞ্চগড়ের প্রতিনিধি। মিস্টার হোসেন রায়হান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি আসলে এই জেলার মানুষের মূল দাবিগুলো কি, কোন বিষয়গুলো মূলত মানুষের চাহিদার শীর্ষে আছে? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র গঠন করেছে, তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল। তার কিন্তু সেসব প্রতিশ্রুতির দৃশ্যমান কোনো উন্নয়ন বা অগ্রগতি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মাঠে ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের ক্ষোভ এখানে রয়েছে। আপনি জানেন যে এই জেলায় ভারী কোনো শিল্প কলকারখানা নাই। এখানে সমতলের চা, ভূগর্ভস্থ নুড়ি পাথর এবং চতুর্দেশীয় যে বন্দর, সেই বন্দরকে ঘিরেই কিন্তু পঞ্চগড়ের অর্থ বাণিজ্য। এখানে এইসব জিনিসের মারাত্মক অভাব। মানুষ এখানে অনেক কষ্টে দিন পার করছে। তো আমরা ইতিমধ্যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে নতুন একটি দেশ আমরা পেয়েছি এবং নতুন একটা স্বপ্ন মানুষ দেখছে। সেই তারই ধারাবাহিকতায় মানুষ চায় যে যারা নতুন নেতৃত্ব দিবে তারা যেন পঞ্চগড়ের এই সমস্যাগুলো তারা চিহ্নিত করে এবং পঞ্চগড়কে একটা আধুনিক জেলায় এবং একটা কৃষি নির্ভর জেলায় যেন রূপান্তর করে, এরকম একটা প্রত্যাশা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যারা এখানে আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে যারা প্রতিনিধিত্ব করছেন সরকার গঠনে, তাদের কাছে তারা এই প্রত্যাশাগুলো ব্যক্ত করবে। আমরাও আশা করি যে এই জেলার মানুষের সার্বিক উন্নয়নে, এই জেলার মানুষের সার্বিক অগ্রগতিতে যারা নতুন দলে হয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই আশাগুলো পূরণ করবে, এরকম একটা প্রত্যাশা আমাদেরও আছে। হোসেন রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এফাকে কিছু বেসিক তথ্য জানিয়ে রাখতে চাই আমাদের যারা দর্শক আছেন। বাংলাদেশের যে 300টি সংসদীয় আসন আছে তার মধ্যে কিন্তু সর্বপ্রথম আসন হিসেবে যেটিকে বিবেচনা করা হয় সেটি হচ্ছে পঞ্চগড় 1 আসন, অর্থাৎ এটা দিয়ে কিন্তু হিসেব শুরু হয় 300 আসনের। 5টি উপজেলা নিয়ে গঠিত এই পঞ্চগড়ে 2টি সংসদীয় আসন আছে। একটি হচ্ছে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া আর আটোয়ারি নিয়ে পঞ্চগড় 1, আর বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড় 2। আমি ভোটার যেই হালনাগাদ তথ্য আছে সেই তথ্যগুলো দিয়ে রাখতে চাচ্ছি আপনাদের। পঞ্চগড়ের 2টি আসনে মোট ভোটার সংখ্যা সর্বশেষ তালিকা অনুযায়ী 9,43,525 জন। এর মধ্যে পুরুষ ভোটার 4,36,480 এবং নারী ভোটার আছেন 4,35,941 জন। সব মিলিয়ে একটি সিগনিফিকেন্ট, অর্থাৎ একটি উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার কিন্তু আগামী নির্বাচনে এই 2টি আসনে ভোট দিবেন, পুরো বাংলাদেশের চিত্রের সাথে সামঞ্জস্য রেখে। আমি এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে আমাদের যারা অতিথি আছেন আজকে তাদের কাছে চলে যেতে চাই। সর্বপ্রথম আমার বামে যিনি আছেন ফরহাদ হোসেন আজাদ, তার কাছে যেতে চাচ্ছি। মিস্টার ফরহাদ, আপনার কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করব, ভোটারদের কাছে আপনাদের মূল প্রত্যাশা বা ভোটারদের কাছে আপনাদের মূল যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটা আসলে আপনারা কি দিচ্ছেন যদি একটু বলেন আমাকে। দীর্ঘ 17 বছর পর আমরা একটি প্রতীক্ষিত, প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় সমস্যা আমাদের পঞ্চগড়ে চিকিৎসা সমস্যা। আজকে আমাদের দল থেকে যেমন চিকিৎসা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আপনি যদি পঞ্চগড়ে চিকিৎসার অবস্থা দেখেন, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল আছে যেখানে ডাক্তার দরকার 38 জন, আছে মাত্র 9 জন। তেঁতুলিয়া, আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ প্রত্যেকটি হাসপাতালে ডাক্তার দরকার 32 জন, 34 জন, 30 জন, আছে 4 জন, 5 জন, 6 জন করে। আজকে আমাদের রুগীরা গেলে
সঙ্গে সঙ্গে ডাক্তাররা রেফার করে দেন ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঢাকা। সেখানে এই সবচেয়ে উত্তরের জেলার আমাদের মানুষের কিন্তু সেই সামর্থ্য নাই যে রংপুর, ঢাকা গিয়ে চিকিৎসা করা। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি এবং ভোটারের কাছে আমরা এটু আশ্বস্ত করছি, আমরা আগামী দিনে আমি নির্বাচিত হলে, আমার দল ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকটি পরিবারকে একটি করে হেলথ কার্ড দিব, যার মধ্য দিয়ে একটা মা বা একটা পরিবার তার যে স্বাস্থ্য সেবা যে নিশ্চয়তা সেটা আমরা বিধান করব এবং 10,000 মানুষের জন্য একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রত্যেকটি ইউনিয়ন সেখানে আমরা প্রতিষ্ঠা করব এবং সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা যখনই একটি মানুষ অসুস্থ হবেন সেখানে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। এর পাশাপাশি আরও যদি উন্নত চিকিৎসা দরকার হয়, আমরা উপজেলা পর্যায়ে আমরা দেখেছি সকাল থেকে দুপুর 1টা পরে কিন্তু আর সেখানে বহির্বিভাগ খোলা থাকে না। আমরা সেখানে সপ্তাহে 7 দিনেই আমাদের বহির্বিভাগ খোলা রাখার ব্যবস্থা করব এবং যে কোনো মানুষ যে কোনো সময় আমাদের সেই সময় হাসপাতালে গেলে সে চিকিৎসা এবং ঔষধ সেবা পাবেন, তার আমরা ব্যবস্থা করব। এর পাশাপাশি আজকে আমাদের পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ, পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় এবং আমি ইতিমধ্যে আশ্বস্ত করেছি আমি নির্বাচিত হলে আমাদের দেবীগঞ্জে একটি ইপিজেড, যেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া আমাদের কর্ত নদীর পারে একটি ব্রিজ হচ্ছে, আরও 2-1টি ব্রিজ অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে দ্বিতীয় একটি ব্রিজ বোয়ালমারি ঘাট, সেখানে দ্বিতীয় একটি আমরা ব্রিজ করার আমি সেই চেষ্টা করব। এর পাশাপাশি পঞ্চগড়ের সুগার মিল বন্ধ আছে, সেখানে সুগার মিলে কীভাবে চালু করা যায়, আমাদের চা শিল্প আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, সেটাকে আরও বাজারজাত করা এবং সেখানে আবারও আমাদের চা শিল্পকে চাষি এবং শিল্পী মালিক যারা তারা জন্য আরও বেশি করে উৎসাহিত হয়, সেই হিসেবে আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের নুড়ি পাথর, আমাদের এখানকার তেঁতুলিয়া অঞ্চলের মানুষের এবং দেবীগঞ্জের মানুষের অনেকটা জীবন জীবিকা নির্ভর করে। সেক্ষেত্রে আমরা এটাকে আরও আমাদের মানুষরা যেন সেই নুড়ি পাথর সংগ্রহ করতে পারে তার পদক্ষেপ নিব। এর পাশাপাশি আপনারা খেয়াল করবেন বর্তমানে এই পঞ্চগড় থেকে বালি বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে এখান থেকে চলে যায়। সেখান থেকে সেই বালিগুলো আমরা দেখেছি বিশেষ করে এই বিকাল হলেই হাজার হাজার ট্রাক আমাদের তেঁতুলিয়া থেকে পঞ্চগড় হয়ে, বোদা হয়ে, দেবীগঞ্জ হয়ে যখন পার হয় তখন আমাদের মানুষের, দোকানদার, অফিস প্রধান মানুষের, স্কুল কলেজ শিক্ষার্থীদের জীবন নাশ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অন্তত এই যে ট্রাক চলাচলটা সেটাকে নির্ধারিত সময় অর্থাৎ রাত 8টার পরে বা 9টার পর নির্ধারণ করব এবং দেবীগঞ্জ বোদা রোডে আমরা ডিভাইডার তৈরি করে সেইখানে যেন আমাদের মানুষজন নির্বিঘ্নে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারে সেই পদক্ষেপ নেবে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি বান্ধব বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চল হচ্ছে কৃষি বান্ধব এলাকা। সেই ক্ষেত্রে ধান, গম, আলু, ভুট্টা এবং চাষিদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য চেষ্টা করব এবং সরকারি ক্রয় কেন্দ্র কার্যকর ও দুর্নিয়মিত করার জন্য সংসদে ও মাঠে সোচ্চার থাকব। সে সুবিধা, কৃষিযন্ত্র ও আধুনিক কৃষি প্রসারণ, কৃষি প্রশিক্ষণ উন্নয়ন করার চেষ্টা করব। আমাদের সীমান্ত এলাকায় আগে প্রায়শ আমাদের মানুষকে হত্যা করা হতো, সেইখানে সীমান্ত মানুষের নিরাপত্তা এবং মর্যাদা করার চেষ্টা করব। এছাড়া যুবকদের কর্মসংস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করব এবং আমি স্বাস্থ্যসেবার কথা বলেছি এবং আমাদের বিশেষ সামাজিক নিরাপত্তা ও মানবিক সহযোগিতা আমরা জোরদার করার ব্যবস্থা করব, যেমন প্রবীণ, বিধবা, মাতৃভেদা ভাতা এগুলো থাকে। এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটি পরিবারে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, সেক্ষেত্রে প্রথম ধাপে আমরা 50 লক্ষ পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেব, যার মধ্যে দিয়ে প্রতি মাসে প্রায় 3,000 টাকার মতো তাকে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল আমরা তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও আমাদের বিশেষ করে শিক্ষাক্ষেত্রেও আমরা আমূল পরিবর্তন করব এবং কৃষকদেরকে আমরা কৃষক কার্ড দেব, যার মধ্যে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবে এবং কৃষকদের উৎপাদন করতে পারে। এবং এই মুহূর্তে যেমন আমাদের প্রায় সবাই গ্রামে গঞ্জে আমরা সারের সমস্যা ভুগতেছি, সেই ক্ষেত্রে এই জন্য সমস্যাগুলো না হয় সেই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব। পঞ্চগড় মাদকমুক্ত করার জন্য এবং রাজনৈতিক প্রশাসনিকভাবে আমরা সেখানে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিব এবং একজন জবাবদিহিমূলক প্রতিনিধি হিসাবে আমি সমাজের সবার সাথে কাজ করব। এর পাশাপাশি আমার লক্ষ্য থাকবে একটাই, আমি রাজনীতি হবে মানুষের জন্য, আমার রাজনীতি হবে উন্নয়নের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ফরহাদ হোসেন আজাদ। আমি এখন যেতে চাচ্ছি অধ্যাপক ইকবাল হোসেনের কাছে, যিনি জেলা জামায়াতের আমির, পঞ্চগড় 1 থেকে যিনি
জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন। আমি একই প্রশ্ন আপনার কাছে আসতে চাচ্ছি, মানুষ আসলে কেন জামায়াতের প্রার্থীকে পঞ্চগড় 1 আসনে ভোট দিবেন? আপনার মূল প্রতিশ্রুতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 24 কর্তৃক আয়োজিত আজকের ব্যালট বাংলাদেশ এর আলোচনা অনুষ্ঠানে আছেন চ্যানেল 24 এর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। উপস্থিত আছেন আমার ডানে বায়ে পঞ্চগড় জেলার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। আমার সামনে আছেন সম্মানিত পঞ্চগড়বাসী। সবাইকে সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আদাব ও শুভেচ্ছা জানাই। আজকের এই সময়ে ভোটের হাওয়া বইছে সারা বাংলাদেশে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র একটি রাজনৈতিক দল যে দল কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায়নি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা পায়নি। বাংলাদেশ জামাত ইসলামীকে যেহেতু ক্ষমতায় কেউ কোনোদিন দেখেনি, এজন্য জনগণের মাঝে একটি কৌতূহল, একটি আগ্রহ আছে। যেহেতু সবাইকে আমরা বারবার দেখেছি, আমরা নতুন একটি বৈষম্যমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। মানুষের মাঝে এই অনুভূতি কাজ করছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে আমরা ছিলাম না, কিন্তু আমাদের সংখ্যায় কম হলেও এমপি মন্ত্রী ছিলেন। তারা সম্পূর্ণই দুর্নীতিমুক্ত একটি ইমেজ অর্জন করতে পেরেছেন। সে কারণে তারা আমাদের প্রতি যে কারো চেয়ে বেশি আগ্রহী। ইতিমধ্যেই আমরা জুলাই বিপ্লবের পূর্বে এবং জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পূর্বে আমরা ছিলাম সারা দেশের সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। বিষয়টি এমন ছিল যে আমরা যেন বাংলাদেশের নাগরিকই নই। শোনা গেছে প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন যে দেখামাত্র গুলি করা, মাঠে নামলে আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না, টেবিলে বসে মামলা করা হতো, চার্জশিট তৈরি করা হতো, গ্রেপ্তার করা হতো। গ্রেপ্তার করে এমন একটি মামলাও নেই যেটা আমার সাথেও ঘটেছে এবং আমার ভাইদের সাথে ঘটেছে। একটি মামলাও এমন ছিল না যেটি আমরা পঞ্চগড় জজ কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট থেকে জামিন পেয়েছি। একটিরও ঘটনা নেই। 6 থেকে 7টি মামলার আসামি ছিলাম আমরা। সকল মামলায় জামিন নিতে হয়েছে হাইকোর্ট থেকে। আমার মনে হয় পঞ্চগড়ের ইতিহাসে যে রাজনৈতিক মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে এরকম কোনো রেকর্ড আছে বলে আমার জানা নেই। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলায় লড়তে হয়েছে, পরিশেষে আমরা মামলায় খালাসও পেয়েছি। যাই হোক, যে অবস্থাটা ছিল, এজন্য আমরা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত এবং আন্দোলনে ছিলাম আমরা অন্য যে কারো চেয়ে উল্লেখযোগ্য একটি আন্দোলনের ছিলাম আমরা উল্লেখযোগ্য একটি দল। আমরা দিনে দুপুরে হয়তো রাজপথে, জেলা শহর, উপজেলা শহরে আমরা আন্দোলনের জন্য সমবেত হতে পারিনি, কিন্তু তারপরও আমরা সকালের বেলায় সূর্য ওঠার সময়ই আমরা মাঠে ময়দানে অন্তত এভাবে প্রতিবাদ করেছি যে নো, আমরা তোমাদেরকে চাই না, তোমাদের সাথে আমরা একমত নই। তোমাদের যে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, যে জনগণের উপর যে নির্যাতন, নিষ্পেষণ, আমরা এটাকে চাই না, আমরা এটাকে প্রতিবাদ করতে চাই। আমরা সেভাবে আন্দোলন করেছি। সে কারণে যারা আন্দোলনে আহত হয়েছি, আমরা রিমান্ড কেটেছি, আমরা কারাগারে থেকেছি। সেই জন্য মানুষের একটি সিম্প্যাথি এখানে কাজ করছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর যে বিষয়গুলো রয়েছে, ইতিমধ্যেই আমরা একটি ক্লিন ইমেজ অর্জন করতে পেরেছি। চাঁদাবাজি বলেন, হত্যা, খুন, ধর্ষণ, প্রশাসনের উপরে প্রভাব খাটানো, তাদেরকে প্রেসার দেওয়া, এগুলো থেকে আমরা নিরাপদ দূরত্বেই রয়েছি। এটা আমাদের আদর্শ। সে কারণে জনগণ এর আস্থা আমরা ইতিমধ্যেই অর্জন করতে পেরেছি। জনগণ চায়, আমি দেখেছি যতগুলো সমাবেশ করেছি, পুরুষ মহিলা সহ সবগুলোতেই আমার জিজ্ঞাসা ছিল যে আপনারা আসলে কি চান, নির্বাচিত প্রতিনিধিদের কাছে কি চান। তাদের কাছ থেকে, পুরুষ এবং নারী সবার কাছ থেকে যে জবাব এসেছে সেটা হচ্ছে আমরা আসলে নিরাপত্তা চাই, আমরা শান্তিতে থাকতে চাই।
আমরা আশ্বস্ত করেছি জনগণকে যে আমরা একটি নিরাপদ বাংলাদেশ, আমরা একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা সন্ত্রাস চাই না, সাম্প্রদায়িকতা চাই না। ইতিমধ্যে আমরা তা প্রমাণও করতে পেরেছি। আপনারা দেখেছেন আউলিয়াঘাটের বদেশ্বরী যে মন্দিরটা আছে, তাদের মহালয়া অনুষ্ঠানে 22 সালের অক্টোবর মাসে তাদের অনুষ্ঠান ছিল। নৌকাডুবির ঘটনায় আপনারা দেখেছেন যে আমরাই বাংলাদেশে একটি রাজনৈতিক দল সবার আগে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান তাদের পার্শ্বে দাঁড়িয়েছিলেন, সমবেদনা জ্ঞাপন করা, তাদেরকে কাছে নিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরা, যে আমাদের যে সম্প্রীতির স্বাক্ষর এটা আমরা রাখতে পেরেছি। অধ্যাপক ইকবাল হোসেন, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একই প্রশ্ন রাখতে চাচ্ছি। নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে তাদের প্রতিনিধি হয়ে পঞ্চগড় 2 আসনে যিনি শাপলাকলি প্রতীকে নির্বাচন করবেন, শিশির আসাদের কাছে আমি যেতে চাচ্ছি। আসলে যেই জন আকাঙ্ক্ষাটা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা ঘটাবেন এমন কথা আপনারা বিভিন্ন জায়গায় বলছেন। আসলে সেটা বাস্তবায়ন করার মতো আসলে আপনাদের সক্ষমতা কতটুকু আছে? ভোটারদের কাছে আপনার প্রতিশ্রুতি কি দিচ্ছেন সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্য? আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের প্রতিষ্ঠা হয়েছে এটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এটার প্রমাণ যদি চান, সেটা হচ্ছে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ নেতৃত্ব যারা আছে, এই নেতৃত্বগুলোই কিন্তু নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে। তারা ছিল আপোষহীন। তারা যদি আপোষ করত, হয়তো সেই সময় ফ্যাসিস্ট রেজিমের যে কুখ্যাত সরকার ছিল, শেখ হাসিনার শাসক, হয়তো সে জিতে যেত এবং সারা বাংলাদেশ ব্যর্থ হয়ে যেত। তো সেই জায়গায় আমাদের যে নেতৃত্ব ছিল তারা আপোষহীন ছিল। আসলে বাংলাদেশের জনগণ, আপামর জনতা সব সময় আপোষহীন ছিল। তারা হয়তো ফ্যাসিস্ট রেজিমের কাছে তাদের অন্যায়কে স্বীকার করে নিয়ে, হয়তো জুলুম অত্যাচারের কাছে তারা পরাস্ত কিছু সময়ের জন্য, 17 বছরের জন্য পরাস্ত বরণ করে নিয়েছিল, কিন্তু তাদের মনের ভিতরে সবসময় আপোষহীনতা কাজ করেছে। এর পরবর্তী সময়ে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। আমরা যখন দেখলাম 5ই আগস্টের পরবর্তী সময়ে বিগত আওয়ামী রেজিমের সময় যে সব অন্যায় অবিচার এবং মানুষের উপরে যে জুলুম নির্যাতনের যে লেলিহান শিখা, এটা চলতেই ছিল। জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, জনগণের নিরাপত্তা ছিল না। সেই মুহূর্তে আমরা মনে করলাম যে আসলে এই জায়গা থেকে বাংলাদেশকে পরিত্রাণ দিতে হলে এবং বাংলাদেশকে একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের অবশ্যই রাজনীতিতে নামা দরকার। না হলে এখানে 18 লক্ষ জনগণ তারা যে জীবন দিল, তাদের যে ঐকান্তিক একটা ইচ্ছা ছিল বাংলাদেশকে সফল করার জন্য, 5ই আগস্টে প্রায় 1 কোটির উপরে মানুষ রাজপথে নেমেছিল, তাদের যে উদ্দেশ্যটা ছিল এইটা ব্যর্থ হয়ে যেত। এই জন্যই মূলত আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছি এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে কেন ভোট দেবে, হয়তো আপনি এটা প্রশ্ন করতে পারেন, এবং জনগণ আমাদেরকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায়। আমরা যখন উঠান বৈঠক করি, বিভিন্ন জায়গায় বসি, এই জায়গায় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন ভোট দিবে, অবশ্যই এই জায়গায় হচ্ছে যেহেতু আমরা 5ই আগস্টে নেতৃত্ব দিয়ে এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, যেহেতু বাংলাদেশের মানুষ শান্তিকামী, তো এই জায়গা থেকে তারা আমাদের উপরে আস্থা রাখতে পারে যে আমরা কখনো আপোষ করব না। দ্বিতীয়ত, আমরা হচ্ছে পঞ্চগড়ের সমস্যাগুলো আমরা নির্ণয় করেছি যে পঞ্চগড়ে আসলে সমস্যাগুলো কোথায় কোথায়। আমরা এই জায়গা থেকে যদি সিরিয়ালি বলতে চাই যে আমাদের শিক্ষার মান নাই, এটা প্রথমত সমস্যা। বেকারত্ব, মাদক সমস্যা, পঞ্চগড়ে হসপিটাল নাই। তারপরে হচ্ছে 4 লেনের যে আমাদের সড়ক, এইটা মানে এই দাবিটা ছিল আমাদের 25 থেকে 30 বছর আগের, যে পঞ্চগড়ে যে মানে দ্রুত গতিতে জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে এবং যানবাহনের যে বৃদ্ধি, এই জায়গায় আমাদের 4 লেনের সড়কটা খুব প্রয়োজন ছিল। কৃষি নির্ভর জেলা আমাদের পঞ্চগড়, এই জায়গায় হচ্ছে প্রায় ম্যাক্সিমাম মানুষে হচ্ছে কৃষি নির্ভর, কিন্তু এই জায়গায় সার পাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা। তার চেয়ে বড় যে জিনিসটা, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তো পরবর্তীতে আমরা ফ্যাসিস্ট হবো কিনা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে। তো এই জায়গায় হচ্ছে জনগণকে আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা একবার ফ্যাসিস্ট উৎখাত করেছি, হয়তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কখনো ফ্যাসিস্ট হব না, এবং সুষ্ঠু এবং অবাধ একটা নির্বাচনের আয়োজন ক্ষমতা ছাড়ার পরবর্তী এটা আমরা নিশ্চিত করতে পারবো। এর পরবর্তী সময় আমরা দেখতেছি যে আমার নির্বাচনী আসন বদা এবং দেবীগঞ্জে, বদা এবং দেবীগঞ্জের হচ্ছে স্বাস্থ্য সেবার যে মান,
আসলে এই জায়গায় আমি একটা সবার জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, আমাদের পঞ্চগড়ের এইরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে খাদ্যের অভাবে মারা যাচ্ছে, কিন্তু এই জায়গায় হচ্ছে নিরাপত্তার সমস্যা যেটা, তারপরে চিকিৎসা সেবার সমস্যা, সারের সমস্যা, শিক্ষার মান নাই, আমি যেটা একটু আগে বলছিলাম, ভারী শিল্প কারখানা নাই, তারপরে আমাদের একটা এখানে শিল্প কারখানা ছিল চিনিকল, এগুলো আমরা নির্ধারণ করেছি এবং নির্ণয় করেছি যে এইগুলা যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আমরা এটা বাস্তবায়ন করব। এখন আমরা যারা দর্শক সারিতে সাধারণ ভোটার আছে ভোটারদের কাছে যেতে চাই। এই জেলার বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা শুনলাম। আসলে আপনাদের কাছে সুস্পষ্ট কোনো প্রশ্ন থাকলে, দাবি থাকলে, এখানে একজন ভদ্রলোকের সাথে আমি কথা বলতে চাচ্ছি। জি, ধন্যবাদ সকলকে। আমার প্রশ্নটা হলো, আমাদের পঞ্চগড় জেলা 3 দিকেই ভারত বেষ্টিত। আমাদের এই জেলার মূল সমস্যা যুব শ্রেণী নেশার সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আপনারা নির্বাচিত হলে আমাদের এই জেলায় নেশা প্রবেশ করবে না, বা যুবকদেরকে কিভাবে নেশা মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। থেকে আপনারা বাঁচাবেন, রক্ষা করবেন, মেহেরবানি করে একটু জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটু স্পেসিফিক কোয়েশ্চেন যদি কারো থাকে। আসসালামু আলাইকুম। আজকে পঞ্চগড়ে আমাদের সমস্যা হলো যে করতোয়া নদী তীরে ব্রিজটার জন্য পঞ্চগড় ডিস্ট্রিক্টে মানুষ পারাপারের জন্য অনেক কষ্ট পাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে। দয়া করে আপনাদের ক্ষমতা হইলে আমাদের কি এই ব্রিজটা হবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে ধন্যবাদ। আসলে পঞ্চগড়ে যে 100 শয্যা বিশিষ্ট হসপিটালটি রয়েছে সেখানে চিকিৎসক সংকট রয়েছে, আমরা প্রথমেই এই বিষয়টা জানলাম। এছাড়া আমাদের 250 শয্যার একটা হসপিটাল রয়েছে যেটার বিল্ডিং আছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে রান করেনি। আর সাধারণ মানুষের দাবি যে পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ স্থাপন হবে। তো এই সমস্যাগুলোর সমাধান এবং এই যে রেফার টু রংপুর, এই সমস্যার সমাধানে আপনাদের পরিকল্পনা কি এবং ভবিষ্যতে নির্বাচিত হলে কিভাবে সমাধান করবেন, একটু এই বিষয়ে বললে আমরা জনগণ উপকৃত হতাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা বোধহয় প্রশ্নগুলো বুঝেছি। আর একটি ইউনিক বিষয় এসেছে, মাদকের বিষয়টা। যেহেতু সীমান্ত সংলগ্ন এলাকা, যে কোনো সীমান্ত সংলগ্ন জেলাতেই কিন্তু এটি একটি সাধারণ সমস্যা। ওই মাদকের বিষয়ে আপনাদের সুস্পষ্ট, বা মাদক চোরাচালানের বিষয়ে আপনাদের সুস্পষ্ট প্রতিশ্রুতি কি, এটি শুনবো। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা কিন্তু একটি হাসপাতাল কিন্তু অনেকদিন ধরে আমি যতটুকু শুনেছি যে প্রস্তুত অবস্থায় আছে, যেটা আসলে চালু হচ্ছে না। আমি সর্বপ্রথম আমাদের এনসিপির শিশির আসাদের কাছে যেতে যাচ্ছি, যার সাথে আমি সর্বশেষ শেষ করেছিলাম। খুব সংক্ষেপে শুধু যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের জবাবটা দিবেন। আমাদের প্রথম যে প্রশ্নটা এসেছিল মাদকের যে আমাদের আগ্রাসন, এটা নিরসনে আমরা কিভাবে কাজ করব নির্বাচিত হলে। আসলে আমাদের 3 পাশে ভারত, প্রায় 4 পাশেই ভারত। তো এই জায়গায় ভারতীয় আগ্রাসন তো স্বাধীনতার পরবর্তী সময় এবং পূর্বেও ছিল আমাদের। তো মাদক সমস্যা এটাও একটা আগ্রাসন, কিন্তু ভারতীয় আগ্রাসন আমি মনে করি। তো এই জায়গায় হচ্ছে আমরা স্পষ্ট পররাষ্ট্র নীতির ভিত্তিতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, আমরা যে ভারত থেকে আমাদের বাংলাদেশে সীমান্তের মাছ দিয়ে বা সীমান্তের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে কি কি নিয়ে আসতে পারবে, এই ব্যাপারে মূলনীতি আমরা রাষ্ট্রীয় কাঠামোর সংসদে উত্থাপন করে সেটার ব্যাপারে আমরা একটা অবশ্যই আইন করে আমরা এটা নিয়ন্ত্রণ করব। এর পাশাপাশি বাংলাদেশের মাদক কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হচ্ছে সুস্থ ধারার বিনোদন এবং সুস্থ ধারার যে সাংস্কৃতিক চর্চা, এটার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। আমাদের যে আপকামিং যে জেনারেশনটা আছে, এই জেনারেশনকে যদি আমরা মাদক মুক্ত রাখতে চাই, তাহলে তাদেরকে আমরা সুস্থ ধারার বিনোদন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে এবং আদর্শ শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে এটা থেকে দূরে রাখতে পারি। তো এই ব্যাপারে আমরা এটা উদ্যোগ নিব ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে করতোয়া নদীর উপরে যে ব্রিজ আসলে এখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদের পঞ্চগড়ের যে যোগাযোগ ব্যবস্থা এই ব্রিজের উপর দিয়েই হচ্ছে এবং সারা বাংলাদেশের সাথে এটাই যোগাযোগের মাধ্যম একটা। তো এটা পুরাতন হয়ে গেছে। এই ব্যাপারে হচ্ছে অনেক পূর্বেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই এইখানে হচ্ছে যোগাযোগের যে বাস্তবায়ন করার জন্য আমরা ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দিব এবং সরকার এই ব্যাপারে অবশ্যই উদ্যোগী ভূমিকা পালন করবে। ফরহাদ হোসেন আজাদের কাছে জানতে চাচ্ছি যে এই প্রশ্নগুলো আসলে এর পাশাপাশি আমার একটি তথ্য যেটা আমি পেয়েছি যে প্রতিদিন নাকি পাথর নিয়ে প্রায় 2000 ট্রাক ঢুকে, যেই ব্রিজের কথাটা আসলো, যে কারণে একটি নতুন ব্রিজের বালু নিয়ে যে কারণে নতুন সেই ব্রিজের কথাটা আসে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি, আমরা আসার পর থেকে একটি
কৃষি নির্ভর জেলা, প্রচুর গাছপালা আছে, তারপরেও কিন্তু প্রচুর ধুলা আমরা দেখেছি এই জেলায়। কিন্তু এই ধুলাগুলো মূলত যে বালুগুলো পার হয় সেই কারণে কিন্তু এখানে ধুলার পরিমাণটা বেশি বলে মনে হয়েছে। এই বিষয়ে কি আপনাদের সুস্পষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। শুরুতেই আমি আপনাদেরকে অবহিত করেছিলাম যে আমাদের বর্তমানে প্রতিদিন পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন জেলায় 1200 থেকে 1500 ট্রাক বিকাল 4টা বাজাতে শুরু হয়, রাত্রে 9টা 10টা পর্যন্ত এই রোড দিয়ে যাতায়াত করে। সে কারণেই এমনি শুষ্ক মৌসুম এবং পাশাপাশি এই ট্রাক চলার কারণে সড়ক দুর্ঘটনা যেমন বেড়েছে, এর পাশাপাশি এই দুই ট্রাকের এই রাস্তার দুই ধারে আমাদের যতগুলো জনবসতি আছেন, যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, সবাই কিন্তু ইতিমধ্যে শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। সেই জন্যই আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের কাছে দাবি করেছিলাম যে রাত 8টার পরে যেন এই ট্রাকগুলো চলাচল করার ব্যবস্থা করা হয়। আমি এখানে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে সরকার গঠন করলে, আমি এমপি হলে অবশ্যই এই যে ট্রাক, এই ট্রাক যেন রাত 8টার আগে পঞ্চগড় থেকে ছাড়তে না পারে, সেই জন্য আমরা শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সাথে আলোচনা করে তার আমরা সঠিক ব্যবস্থা নিব। আপনাকে ধন্যবাদ। এর পাশে একটা বলি যে বিশেষ করে কোর্তোয়া নদী ব্রিজ, ইতিমধ্যে আমাদের পঞ্চগড়ে একটি বাইপাস সড়ক হওয়ার পরিকল্পনা আছে এবং এটা ইতিমধ্যে টেন্ডারের জায়গায় চলে গেছেন। আশা করতেছি হয়তো আগামীতে আমরা সরকার গঠন করলে এই যে বাইপাস সড়ক যখন আমাদের এখানে বিশেষ করে ইকো পার্কে এই দিক দিয়ে সেই বাইপাস সড়কটা হবে, সেক্ষেত্রে এই বাইপাস সড়কটা হলে সেখানে আমাদের এই যে ট্রাক চলাচলের ক্ষেত্রে আমাদের আজকে পঞ্চগড় শহরবাসী সহ যেটা আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেখান থেকে আমরা রেহাই পাবো। আর এছাড়া হাসপাতালের ক্ষেত্রে আমি আবারও বলেছি, যা যেমন আমাদের বিগত সাবেক যে আমাদের যারা প্রশাসক ছিল উনি উদ্যোগও নিয়েছিলেন, আমাদের অবকাঠামোগত 250 হাসপাতাল আছে বা শুধু বিল্ডিং আছে, এর ভিতরে যে বেড লাগবে বা আপনাদের চিকিৎসা যে সামগ্রী কোনোটাই নাই। আমরা সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা কিন্তু এখানে সভা করেছিলাম, সাবেক ডিসি মহোদয় সেখানে সবাই মিলে উদ্যোগও নিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু সামনে নির্বাচন চলে আসছে এবং আমাদের বিশেষ করে এখন নির্বাচন প্রেক্ষাপট কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন দল থেকে আমরা কিন্তু কিছু ফান্ডও জমা করেছিলাম যে ব্যক্তিগত উদ্যোগে আমাদের দলীয়ভাবে আমরা এই হাসপাতাল 100 শয্যা বিষয় চালু করতে পারি কিনা। এটা আসলে ওই জায়গায় থামে আছে, আশা করি নির্বাচনের পরে হতো এটা ইনশাল্লাহ আলোর মধ্যে। ধন্যবাদ জনাব আজাদ। আমি আশা করব যারা ভোটাররা আছেন, ভোটাররা আপনাদের যেসব প্রতিশ্রুতি আপনারা দিয়ে যাচ্ছে সেই প্রতিশ্রুতির প্রতি আসলে ভরসা রাখবে, যে ভরসাটা হচ্ছে দিন শেষে সবচেয়ে বড় কথা। আমি জনাব ইকবাল হোসেনের কাছে যেতে চাচ্ছি। যে প্রশ্নগুলো এসেছিল এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। শুধু পঞ্চগড় না, গোটা উত্তরবঙ্গকেই বলা হয় আসলে শিল্প কলকারখানা খুব বেশি একটা হয়নি এখানে, এই কারণে মূলত কৃষি নির্ভর অর্থনীতিটা এখন পর্যন্ত আছে, যে কারণে কর্মসংস্থানও খুব বেশি বেগ পায়নি এখানে। এই বিষয়ে কি আপনাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কিনা? কারণ কর্মসংস্থানের জন্য আসলে শিল্পায়নটা খুব বেশি জরুরি। ধন্যবাদ আপনাকে। শেষ যে প্রশ্নটি করেছেন সে বিষয়টা হলো যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান চলতি বছরে ফেব্রুয়ারির 26 তারিখে এসেছিলেন। সেখানে আমরা মেডিকেল কলেজের কথাও দাবি উত্থাপন করেছিলাম। তার সাথে আরেকটা বিষয় ছিল, এখানে যেহেতু কৃষির প্রধান এলাকা, আমাদের রবি শস্য উৎপাদন হয়, টমেটো যেটা উৎপাদন হয় এবং অন্যান্য যে শাকসবজি, এটাকে প্রক্রিয়াজাত করার জন্য একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিশ্রুতি দেওয়া আছে। আমরা যদি সামনে জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা সেটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় আছে, আমরা এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা দাবি জানাবো। আর কিছু প্রশ্ন করেছেন যে একটু বলতে হয় সেই প্রশ্নের উত্তরগুলো। মাদকের ব্যাপারে প্রশ্ন এসেছে ওখান থেকে। আমরা সুস্পষ্ট কথা বলতে চাই, মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমরা চোরাচালান বন্ধ করার জন্য প্রশাসনকে আমরা অ্যাক্টিভ করব। নিষ্ক্রিয় যে প্রশাসন, এটাকে আমরা সক্রিয় করার জন্য জোর একটা তৎপরতা আমরা চালাবো আর কি। ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ করব। আর হচ্ছে গণসচেতনতা সৃষ্টি এবং যুবক যুবতীদেরকে মাদককে না বলুন, আমরা এটার উপরে তাদেরকে জোরদার প্রচেষ্টাও চালাবো, যাতে করে
একদিকে আমদানি বন্ধ হয়, অন্যদিকে যুব সমাজ এটাকে অ্যাভয়েড করে। আরেকটা বিষয় হচ্ছে যে নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষার মাধ্যমেই আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যে মাদকতাকে না বলুন, এটাকে ইসলামে এটা হারামও করা হয়েছে। এই জন্য আমরা সে ব্যাপারে জোরদার পদক্ষেপ নেব। হাসপাতালের ব্যাপারে কথা বলা হয়েছে, কথা বলেছেন যে এই 200-250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালের ব্যাপারে, এটা আমাদের আজাদ ভাই কিছু বলেছেন। আমরা একটা স্বাস্থ্য সেবার জন্য একটা ফান্ডও গঠন করেছি। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো এটাতে তাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণও করেছে। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী সকল রাজনৈতিক দল মিলে যে অঙ্গীকার করেছে, আমরা জামাত ইসলামীর সবচেয়ে বেশি অনুদান আমরা দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এটাও আশ্বস্ত করেছি যদি এটা কোনো সময় কোনো কারণে থেমে যায় তাহলে আমরা থামবো না, আমরা আরো অনুদান দিয়ে এটাকে আমরা ধন্যবাদ জনাব ইকবাল হোসেন। আমরা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমার একটি প্রশ্ন আপনার কাছে খুব করতে ইচ্ছে করছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, শুনেছি আপনি নাকি প্রচারণার সময় 2 পকেট ভর্তি করে চকলেট রাখেন। আসলে এই চকলেটের রহস্যটা কি, যদি একটু সংক্ষেপে আমাদের যারা ভোটার আছে তাদেরকে বলেন। আমি যখন ছাত্র ছিলাম সেই সময় শুনেছি যে এই চকলেট প্রফেসর নামে একজন স্যার লাভ করেছিলেন আর কি, স্বীকৃতি লাভ করেছিলেন। তো সবচেয়ে বেশি বিষয়টা হলো শিশুরা খুব, আমি আবার শিশুদের সাথে খুব বেশি মিশতে অভ্যস্ত। শিশুরা যখন কাছে আসে তখন তাদেরকে চকলেটটা দিলে তারা খুব বেশি আনন্দিত হয়। তো এটার জন্য আমি ওদের সাথে একটু মেশার একটা সুযোগও এটা পাই। আর শিশুরা খুব বেশি উৎফুল্ল হয়, শিশুদের সাথে হাসতে, শিশুদের সাথে একটু সময় দিতে আমি বেশি পছন্দ করি। জনপ্রতিনিধিদের সাথে, ভোটারদের সাথে তারা তাদের বিভিন্ন প্রত্যাশা এবং আশার কথা আমাদের এই আলোচনায় বলছেন। আমরা এই মুহূর্তে কোয়েশ্চেন নিব কিছু। এখানে যারা ভোটার আছে তাদের কাছ থেকে আমরা মূলত শিক্ষা নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আসলে এই উত্তরের জনপদের শিক্ষার বাস্তব অবস্থাটা কি এবং আপনারা কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রত্যাশা করছেন ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যারা হবেন? জি ধন্যবাদ। শিক্ষা নিয়ে যে পঞ্চগড়ে যে অভাবটুকু রয়েছে সেটা হলো মানসম্মত শিক্ষার অভাব রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ না থাকার কারণে উচ্চ শিক্ষায় পিছিয়ে আছে। এজন্য উচ্চ শিক্ষার জন্য প্রার্থীরা বলেছেন, এরপরেও এই উচ্চ শিক্ষার জন্য তাদের সুনির্ধারিত পরিকল্পনা থাকা দরকার কি আছে আমরা জানতে চাই। আরেকটি বিষয় আসে নাই, সেটা হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত পঞ্চগড় গড়ার ব্যাপারে তাদের প্রত্যাশা। আর একটা হলো চিনিকল নিয়ে যদি আরেকটু স্পষ্টভাবে আমাদেরকে বলা হয়, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা, চিনিকলটা এখানে হওয়া চাই। আমি আশা করব আপনারা চিনিকল বিষয়ে জবাবটা আগে দিবেন, কারণ এখানে অনেকের সমর্থন দেখতে পেয়েছি এই প্রশ্নটা পাওয়ার পর। এখানে আরেকজন প্রশ্ন করতে চেয়েছেন, আপনি আপনার প্রশ্নটা করবেন। জি ধন্যবাদ। আমার কথা ছিল যে বাল্য বিবাহ, আমরা আসলে এই স্বাধীনতা 54 বছর পার করেছি, সবাই শুধু এই নির্বাচনী ইশতেহারে বাল্য বিবাহের কথা বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে আমরা দেখি যে কেউ প্রকৃতপক্ষে বাল্য বিবাহ রোধ করতে পারে না। আসলে প্রকৃতপক্ষে যে বাল্য বিবাহ রোধ করতে পারে না, আসলে এটার কারণটা কি আমরা তাদের সাথে জানতে চাই, যে এর পরবর্তীতে আপনারা ক্ষমতায় আসলে পরে এই বাল্য বিবাহ রোধ করবেন কিনা। দ্বিতীয় কথা ছিল আমার, যে আমাদের আজাদ স্যার একটা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে স্বাস্থ্য কার্ড এবং কৃষি কার্ড দেবেন। আসলে এটা কি পয়সার বিনিময়ে হবে নাকি আমরা ফ্রি পাবো, এটা আমরা ওনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা যে প্রশ্নগুলো পেলাম সেই প্রশ্নগুলোর বিষয়ে আপনাদের জবাব চাবো। প্রথমে আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন তার কাছে যেতে যাচ্ছে। শিক্ষার বিষয়ে যে কথাটা আসছে, যে আমাদের সর্বপ্রথম শিক্ষার মানের কথা যেটা আসছে, শিক্ষার মানটা এটা যদি আমরা আরো এগিয়ে নিতে চাই আর উন্নত করতে চাই, তাহলে সর্বস্তরের শিক্ষকদেরকেই প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তাদেরকে প্রশিক্ষণের আওতায় যদি আনা যায় তাহলে তাদের ছায়া পড়বে তার শিক্ষার্থীদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে। আমরা এটাকে শতভাগ চেষ্টা করব প্রশিক্ষণ ব্যবস্থা করার মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে ছাত্রদের শতভাগ আবাসিক ব্যবস্থাপনার জন্য আমরা এটাকে জোর দিব, যাতে তাদেরকে একটি নিরাপদ ক্যাম্পাসে সুন্দর করে রেখে তাদেরকে যেন নিরাপত্তার সাথে একটি পরিবেশ দেওয়া যায়, তাহলে আমরা শিক্ষার মান এটা উন্নয়নের দিকে নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে অবকাঠামোগত দিক, যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দিক, বেড়া নাই, ঘেরা নাই, ওয়াল নাই, নিরাপত্তাহীনতা আছে, তারপরে এই যা কিছু আছে নামকাওয়াস্তে আবাসিক ব্যবস্থাপনা, এখানে আবার মদ গাজার নেশার আসর জমে বলে আমরা মনে করি। ছাত্রদের পরীক্ষা যখন আসে তখন তাদেরকে হলমুখী হওয়ার কথা, আবাসিক হলমুখী, কিন্তু আমরা দেখি উল্টা, যখন পরীক্ষার সময় আসে তখন তারা হল ছেড়ে তারা এই অন্য জায়গায় তারা চলে যায়
পড়াশোনার পরিবেশের জন্য। তা আমরা যদি আমাদের যদি সেই পরিবেশ সৃষ্টি হয়, জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে আমরা এই বিষয়গুলোর ব্যাপারে আমরা খুব সচেতনভাবেই এটার উন্নয়ন এবং অগ্রগতির জন্য আমরা চেষ্টা করব। জনাব ইকবাল হোসেন, আপনার কাছে একটা ইস্যুতে শুনলাম, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে আমি পরবর্তী ইস্যুর জন্য যেতে চাচ্ছি ফরহাদ হোসেন আজাদের কাছে। আসলে যে চিনি কলের কথাটা বলছিলেন তাদের অনেকেরই দেখলাম এই দাবির প্রতি সমর্থন আছে, সেই বিষয়ে আপনাদের আসলে চিন্তা ভাবনাটা কি? ধন্যবাদ। আমি শুরুতেই বলেছিলাম যে চিনিকল কিভাবে আমরা চালু করতে পারি, এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু আমরা চেষ্টা শুরু করেছিলাম এবং এই চেষ্টা অব্যাহত রাখবো। এবং সেটা এই চিনিকল চালু করার ক্ষেত্রে অনেকগুলো আমাদের সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের ইক্ষু চাষি এবং ইক্ষু সেন্টার যে কর্মচারী, এইগুলো অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। তা আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতা আসলে এই আমাদের পঞ্চগড়ে একমাত্র শিল্প প্রতিষ্ঠান সেই আমাদের এই সুগার মিল যেন আমরা চালু করতে পারি, তার আমরা ব্যবস্থা নেব। আমি এখানে একটু বলতে চাই, ইতিমধ্যে আমাকে বিশেষ করে মাদকের ব্যাপারে আপনারা প্রশ্ন করেছিলেন। সে মাদকের ক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই একটি যুগান্তরী পদক্ষেপের কথা আমাদের ঘোষণা করেছেন। সেটা হচ্ছে এটাই যে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে ক্লাস 4-এ উঠার পরেই তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে খেলাধুলায় সেখানে আমরা সম্পৃক্ত করব। আজকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বিশেষ করে এত বেশি মোবাইল আসক্ত, যে কারণে কিন্তু সেখান থেকে আমাদের ক্যাসিনো বা এই মাদকগুলো বারবার আসতেছে। আর এই মাদক বন্ধ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর পাশাপাশি আমরা যদি আমাদের ছাত্রছাত্রীকে খেলা মাঠে ফিরে নিয়ে আসতে পারি, এবং এই খেলা শুধু না আমাদের ফুটবল, আমি যেমন এই পঞ্চগড় ফুটবল ফেডারেশনের সভাপতি, সেইখানে আমরা ফুটবলকে যেন আমরা এই পেশা হিসেবে আমাদের গ্রহণ করতে পারি, সেই হিসাবে আমরা সেই শুরু থেকে ক্লাস 4 থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে এইভাবে আমরা সম্পৃক্ত করব, যার মধ্য দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদক থেকে রক্ষা করতে পারব। এখানে একজন ভদ্রলোক প্রস্তাব করেছেন কৃষিকার্ডের ক্ষেত্রে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, শুধু কৃষি কার্ড না, ফ্যামিলি কার্ড না, হেলথ কার্ড না, প্রত্যেকটি কার্ড আমরা দেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে এবং কার্ডের যে আমাদের যে শর্তগুলো আছে সে পূরণ করার ক্ষেত্রে কোনো কৃষককে, কোনো নারীকে বা কোনো বাংলাদেশের কোনো নাগরিককে সেখানে কোনো পয়সা দিতে হবে না। এইগুলো আমরা এজ এ বাংলাদেশের নাগরিক সেই হিসাবে তা পাওয়ার অধিকার আছে। সেই অধিকারের মধ্য দিয়ে আমরা কৃষি কার্ড, আমরা ফ্যামিলি কার্ড এবং আমরা হেলথ কার্ডগুলো তাদেরকে আমরা সরবরাহ করবো। ফরহাদ হোসেন আজাদ, ধন্যবাদ আপনাকে। আপনার বার্তাটা বোধহয় পরিষ্কার ভোটারদের সামনে। আমি শিশির আসাদের কাছে যেতে চাচ্ছি। আপনি এই যে 3 প্রার্থীদের নিয়ে কথা বলছেন, তাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক আপনি। আপনার কাছে আমি আসলে বাল্যবিবাহ ইস্যুটা নিয়ে প্রশ্ন করতে যাচ্ছি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এটি কিন্তু অনেক আগে থেকেই সমস্যা, যদিও সমস্যা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এটি একটি বড় সমস্যা হিসেবে আছে। এই বিষয়টা নিয়ে বলবেন। আর একটি বিষয় কিন্তু আমি আপনাদের 3 জন প্রার্থীর কারো কাছ থেকে খুব একটা কিছু শুনতে পাইনি, সেটি হচ্ছে পর্যটনের বিষয়। পর্যটনের কিন্তু একটি বড় সম্ভাবনা ছিল। এই পর্যটনের বিষয়ে কিন্তু আপনারা 3 প্রার্থীর কেউই কিন্তু খুব সুস্পষ্ট কিছু বলেননি। এখানে কি আসলে পর্যটনের বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই, নাকি আপনারা এটা মিস করে গিয়েছেন কোনোভাবে? সেই বিষয়টিতে ফিরবো। আমি যাচ্ছি জনাব শিশির আসাদের কাছে। পঞ্চগড় জেলাটা উত্তরবঙ্গের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে, সেটা হচ্ছে বাল্যবিবাহ, এবং ধর্মীয় গোড়ামিও এই জায়গায় আছে। তো বাল্যবিবাহ রোধ করতে গেলে আমাদের শিক্ষার মানটাকে বাড়াইতে হবে। শিক্ষার যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থার মেইন যে বার্তাটা, সেই বার্তাটা সবার কাছে পৌঁছাতে হবে। এটা একটা। ধর্মীয় গোড়ামির ক্ষেত্রে আমরা এই জায়গায় সবসময় ব্যর্থ হই। ধর্মীয় মানে যে গোড়ামিটা আমাদের মনের মধ্যে কাজ করে, সেই জিনিসটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের উত্তরাঞ্চল তথা আমাদের পঞ্চগড় জেলায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব। আমি কথা বলবো সেটা হচ্ছে পর্যটন নিয়ে। আমাদের পঞ্চগড়কে আমরা পর্যটন শিল্পের একটা হাব তৈরি করতে চাই। আমার দল যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বা সামনে যদি যায়, তাহলে পঞ্চগড় জেলাকে পর্যটন হাব হিসেবে রূপান্তরিত করা হবে, এবং এই জায়গায় সারা পৃথিবীর মানুষ কিভাবে আসতে পারে এই ব্যবস্থাটুকু নেওয়া হবে। যেহেতু এই জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, তারপরে হচ্ছে এই জায়গায় অনেক কিছু দৃষ্টিনন্দন এলাকা আছে। এই এলাকাগুলোকে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করে জনমুখী কিভাবে করা যায়, এই চেষ্টাটা আমরা করব। সর্বশেষ আমি দুর্নীতি নিয়ে কথা বলতে চাই। আমাদের জাতীয় নাগরিক পার্টি সবসময় দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে। আপনি হয়তো জানবেন যে আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের নেতৃত্বে আমরা গত 2 মাস আগেই একটা দুর্নীতি, সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে একটা লং মার্চ করেছিলাম। এটা সারা বাংলাদেশের মধ্যে প্রথম আমরা পঞ্চগড়ে করেছি। এরপরেই কিন্তু মোটামুটি চাঁদাবাজি, সিন্ডিকেট এবং দুর্নীতি কিছুটা তুলনামূলক কমে এসেছে।
এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে সব জায়গা থেকে দুর্নীতি ইনশাআল্লাহ দূরীভূত করব। ধন্যবাদ জনাব শিশির আসাদ। আমি প্রত্যাশা করব এবং ভোটাররাও অবশ্যই প্রত্যাশা করবেন যেই আশ্বাস আপনারা দিয়েছেন সেই আশ্বাসগুলো দিন শেষে নির্বাচিত হয়ে আসলেই নিশ্চয়ই আপনাদের মধ্যেই কেউ এখানকার জনপ্রতিনিধি হবেন, আপনাদের মধ্যেই কেউ মানুষের সেবার দায়িত্ব পাবেন এবং নিশ্চয়ই যারা ভোটার আছেন, সাধারণ ভোটার আছেন, তারাও প্রত্যাশা করবেন যে আপনাদের এই প্রতিশ্রুতিগুলোর সঠিক বাস্তবায়ন হবে। আমরা এর মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের পর্ব পঞ্চগড় থেকে শেষ করছি। আগামী পর্বে উত্তরের অন্য কোনো জেলা থেকে নিশ্চয়ই দেখা হবে ভোটারদের প্রত্যাশা নিয়ে, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।